পুরো কম্পাউন্ড ইন্টারেস্টটা শেষ করে নিতে পারবো। চলো আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক নামক যে টপিকটি রয়েছে সেটা পড়ার চেষ্টা করব। সময় কার্য খুবই ভালো একটা চ্যাপ্টার, খুব সহজ চ্যাপ্টার, খুব একটা বড় চ্যাপ্টার নয়। টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টার পড়তে গিয়ে আমাদের চ্যাপ্টারের নামটা শুনেই বোঝা যাচ্ছে, তো এখানে টাইম সম্পর্কে একটা কথা তো আসবেই। আমরা ছোটবেলা থেকেই এই টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করে আসছি, মাধ্যমিকেও আমরা করেছি। এই টাইম সম্পর্কে কথা আসবেই, এবং টাইম সাধারণত আমরা দেখব যে ডেজ বা দিনে টাইম উল্লেখ করা থাকে, যে একটি কাজ ধরো 10 দিনে করতে পারে, ঠিক আছে, 5জন লোক ধরো 25 দিনে করতে পারে। তো ডেজ বা দিনের কথা তো আসবেই, তার সাথে সাথে আওয়ারেও কখনো কখনো আমরা দেখতে পাবো, ঘন্টাতেও আসছে। এই টাইম অ্যান্ড ওয়ার্কের সাথে রিলেটেড সেম টু সেম আরেকটি টপিক রয়েছে, যেটাকে বলা হয় পাইপ অ্যান্ড সিস্টেম। তো সেখানে আমরা দেখতে পাবো ম্যাক্সিমাম টাইমটাই ঘন্টা অথবা মিনিটে ইভেন, ওকে। বাট টাইম অ্যান্ড ওয়ার্ক এই চ্যাপ্টারের ক্ষেত্রে সাধারণত তোমরা ডেজ বা দিনেই পাবে, কিছু কিছু ক্ষেত্রে ঘন্টার উল্লেখও পাবে, ঠিক আছে। তো এটা গেল টাইম সংক্রান্ত ব্যাপার। আচ্ছা, এইখানে আরও একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট তোমাদের আসবে, সেটাকে বলছি আমরা এফিসিয়েন্সি। এটাই টাইম অ্যান্ড ওয়ার্কের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, এফিসিয়েন্সি, যেটাকে আমরা বলে থাকি কর্মক্ষমতা বা কার্যদক্ষতা, যাই হোক না কেন। এটা কি এটা কি জিনিস কেউ বলতে পারবে? এফিসিয়েন্সি কি জিনিস? ক্যাপাবিলিটি অফ সামথিং। ক্যাপাবিলিটি কি করে মেজার করা যায়? ক্যাপাবিলিটি মেজার করার নিয়ম হচ্ছে যে ইউনিট টাইমে কতটা কাজ সে করতে পারছে। ইউনিট টাইমে, পার্টিকুলার টাইমে নয়, ইউনিট টাইমে। ধরো কেউ 5 দিনে 100টা চেয়ার তৈরি করে ফেলে, কি 5 দিনে 100টা পেন তৈরি করে ফেলে, তাহলে সে একদিনে যেটা করছে ইউনিট টাইমে, একদিনে তাহলে কতগুলো পেন করবে? যদি 5 দিনে 100টা পেন তৈরি করে, একদিনে সে 20টা পেন তৈরি করবে। এইটা হচ্ছে তার ক্যাপাবিলিটি। অন্য কেউ ধরো 10 দিনে 500টা পেন তৈরি করে, তাহলে একদিনে ওই অন্য কেউ ব্যক্তিটা 50টা পেন তৈরি করছে, এটা তার এফিসিয়েন্সি। বোঝা গেল? তো কোনো ব্যক্তির বা 2জন বা 3জন ব্যক্তি যাই হোক না কেন, আমাদেরকে যদি এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা বের করতে হয়, সেটার সিম্পল মানে বোঝায় যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইন ইউনিট টাইম, অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইন ইউনিট টাইম, এটা আসল মানে বোঝায়, ওকে। ইউনিট টাইম, এটা গেল। এফিসিয়েন্সির গল্প আমাদের এই চ্যাপ্টারে আসবে। এখন এই এফিসিয়েন্সি জিনিসটা আমাদের এই চ্যাপ্টারের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা বোঝা, এফিসিয়েন্সিটা। কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা এই টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা পড়ছি, তো এখন ওয়ার্কের কথাটাই আমাদেরকে সব থেকে বেশি বুঝতে হবে এই টপিকের মধ্যে। ওয়ার্ক মানে কিছু একটা নির্দিষ্ট কাজের কথা বলা হচ্ছে। এখন ধরো সাপোজ আমি যদি জিজ্ঞাসা করি যে যে ধরো সাপোজ একজন ব্যক্তি 10 দিনে 12টা 12টা ধরো 12 পাতা লিখতে পারে 10 দিনে, তাহলে এখানে একটা পার্টিকুলার ওয়ার্ক বোঝা যাচ্ছে যে 12 পাতা লিখতে হবে। ধরো একটা তোমার যারা ফার্নিচার বানায়, তো একজন ব্যক্তি 5 দিনে 8খানা চেয়ার বানায়, তো এখানেও একটা ওয়ার্কের কথা আমি দেখতে পাচ্ছি, 8খানা চেয়ার বানাতে হবে, দ্যাট ইজ মাই ওয়ার্ক। এবার ধরো তোমাদের সামনে যদি আমি একটা এক্সাম্পল রাখি, ধরো তোমাকে একটা কিছু ব্যক্তি মিলে একটা পুকুর কাটছে, এইখানে ওয়ার্ক কি হবে? এইখানে কি ওয়ার্ক? এখানে ওয়ার্ক বলতে গেলে কি বুঝবো আমরা? ধরো সাপোজ তোমাদের কিছু ব্যক্তি মিলে একটা দেওয়াল তুলছে, এই দেওয়াল তোলাটাকে কি করে আমরা ওয়ার্ক হিসেবে চিহ্নিত করব? কতটা পরিমাণ ওয়ার্ক, এটাকে কি করে বোঝাবো ম্যাথমেটিক্যালি? এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। তার থেকেও বড় কথা, সব থেকে বড় কথা হচ্ছে এটা, আমরা দেখবে ম্যাক্সিমাম অঙ্ক টাইম অ্যান্ড ওয়ার্কে যখন করে থাকি, এরকম ধরনের অঙ্ক করি,
যে এ একটি কাজ 10 দিনে করে, বি একটি কাজ 20 দিনে করে, দুজনে মিলে কত দিনে করবে? এই ধরনের সিম্পল কিছু প্রশ্ন আমরা দেখে থাকি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এখানে কাজটা কি করছে ওরা সেটা তো উল্লেখ নেই। 90% টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে কি কাজ করছে সেটা উল্লেখ থাকে না। কাজকে বোঝানো হয় ইন টার্মস অফ দিন সংখ্যা। এটা 10 দিনের কাজ, এটা 15 দিনের কাজ, এটা 25 দিনের কাজ। দিন সংখ্যার আকারে ওয়ার্ককে বোঝানো হয়, কিন্তু ওয়ার্কটা অ্যাকচুয়ালি কি সেটাকে ম্যাথমেটিক্যালি ডিফাইন করা নেই। যদি ডিফাইন করা থাকতো তাহলে আমাদের অঙ্ক করতে খুব একটা অসুবিধা হতো না। যেহেতু ডিফাইন করা নেই তাই আমাদের জন্য এই চ্যাপ্টারের অঙ্কগুলো করাটা একটু প্রবলেমেটিক হয়ে গেছে। আমাদেরকে বেসিক্যালি এই জিনিসটাই এই চ্যাপ্টারের মধ্যে বুঝতে হবে যে ওয়ার্কটা কি, যে অঙ্কটা লেখা রয়েছে তার মধ্যে কাজটা অ্যাকচুয়ালি কি করতে হচ্ছে, এইটা আমাদেরকে বুঝতে হবে। এবার দেখো, ব্যাপারটা হচ্ছে যে ওয়ার্কের উল্লেখ থাকে না, তাহলে কিভাবে প্রশ্নটা তৈরি হলো? প্রশ্নটা এইভাবে তৈরি হয় যে এ আর বি একটি কাজ এ একা 10 দিনে করে, বি একটি কাজ 20 দিনে করে, তারা দুজনে মিলে যদি করে, এ প্লাস বি একসাথে যদি করে কত দিনে করবে? তার মানে তোমাকে ওয়ার্কটা কি করতে হবে সেই ব্যাপারে কোনো কোশ্চেন করা হয় না। তোমাকে কোশ্চেন করা হয় যে এ আর বি যদি 10 আর 20 দিনে করে তাহলে এ প্লাস বি কত দিনে করবে? টাইম দেওয়া আছে, তোমাকে অন্য আরেকটা টাইম সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে যদি কোনো প্রশ্নের মধ্যে ওয়ার্কের উল্লেখ না থাকে তাহলে তোমাকে কোনোদিনই ওয়ার্ক রিলেটেড প্রশ্ন দেবে না। যদি প্রশ্নের মধ্যে টাইমের উল্লেখ থাকে শুধু, তাহলে টাইম রিলেটেডই প্রশ্ন দেবে। এবং 99% অফ দ্য টাইম অ্যান্ড ওয়ার্ক ম্যাথ ইজ রিলেটেড টু দ্য টাইম। তুমি ম্যাক্সিমাম প্রশ্নই দেখতে পাবে লাস্টে একটাই জিজ্ঞাসা করা হচ্ছে কত দিনে কাজ শেষ হবে বা কত সময়ে। ওয়ার্ক সম্পর্কে কিছুটা খুব কম জায়গায় জিজ্ঞাসা করা হয়। খুব রেয়ার প্রশ্ন আছে যেখানে অ্যাকচুয়ালি কি কাজ তার উপর কোনো প্রশ্ন আছে। এখন কি কাজ করছে এটা না জেনেই কি আমরা অঙ্ক করতে পারবো? হ্যাঁ, কি কাজ হচ্ছে এটা না জেনেই আমরা অঙ্ক করতে পারবো। সেই ব্যাপারগুলি আমরা এক এক করে বুঝি। ফার্স্ট হচ্ছে যে এই যে অঙ্কগুলোর মধ্যে কিছু রেয়ার পার্সেন্টেজ অঙ্ক পাবো যেখানে কি কাজ করতে হবে সেটা উল্লেখ করা থাকবে। কি কাজ করতে হবে তা উল্লেখ করা থাকবে। ওকে, উল্লেখ করা থাকবে। কিছু রেয়ার পার্সেন্টেজ অঙ্ক আমরা এরকম পাবো যেখানে কি কাজ করতে হবে সেটাই উল্লেখ করা থাকবে। যেমন ধরো তো বললো যে অমিত অমিত 15 দিনে 300 পাতা লেখে। 300 পাতা লেখে। এখানে কাজের কথা উল্লেখ করা আছে। কি উল্লেখ করা আছে? যে 300 পাতা লেখে ও। তারপরে লিখলো যে বিপিন 20 দিনে 100 পাতা লেখে। 100 পাতা লেখে। এখানেও কাজের কথা উল্লেখ করা আছে। এখন আমার কাছে বক্তব্য হচ্ছে যখন কাজের কথা উল্লেখ করা থাকে আমরা সেখান থেকে এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারবো। আমি যদি জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি অফ অমিত, উত্তর কি হবে? হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি অফ বিপিন, উত্তর কি হবে? তোমরাই বলো এটা। বাকিরাও তাই বলছে। আমার বক্তব্য হচ্ছে এটার কি কোনো একক থাকতে পারে? এটার কি কোনো একক থাকতে পারে? কেন থাকতে পারে না? অমিত 15 দিনে 300 পাতা লেখে। আমি কি বলতে পারি না যে অমিত একদিনে 20 পাতা লেখে? তাহলে আমি এটাকে লিখতে পারি না এরকম ভাবে যে 20 পাতা পার দিন? এই তো একক হলো। হলো কি না? অতএব একক থাকতে পারে না এটা বলা ভুল, একক থাকতেই পারে। অমিত একদিনে 20 পাতা লেখে। তো একদিনে যত পাতা লেখে দ্যাট ইজ হিজ এফিসিয়েন্সি। তাহলে অমিতের এফিসিয়েন্সি হচ্ছে 20 পাতা পার
ডে। একই রকম ভাবে বিপিনের এফিসিয়েন্সি কি হয়ে যাচ্ছে, যে 5 পাতা পার ডে, পার দিন। তাহলে এটা ওর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে। এফিসিয়েন্সির একটা ইউনিট হতে পারে এবং এই ধরনের ইউনিট আসবে। যেমন দিন সংখ্যার ক্ষেত্রে ইউনিট হয় দিন, যে এত দিন, 10 দিন, 15 দিন। সেরকম ভাবে এফিসিয়েন্সিরও একটা ইউনিট হচ্ছে, সেটা হচ্ছে 20 পাতা পার দিন, 5 পাতা পার দিন। যাই হোক, এই কথাটা তখনই আসছে যখন কাজের কথা উল্লেখ করা আছে। এবার যদি ম্যাক্সিমাম, এটা এটা খুব রেয়ার পোর্শন অঙ্কের কথা বললাম। যদি এবার আমরা আসল আলোচনায় আসবো, যেটাতে 95% এর ওপর কোশ্চেনে থাকবে। যদি কাজের কথা উল্লেখ না করা থাকে, কাজের কথা উল্লেখ না করা থাকে, তখন কি করব? তাহলে কি করব? তো যদি কাজের কথা উল্লেখ না করা থাকে, তাহলে আমরা কাজের পরিমাণ ধরে নেব। কাজের পরিমাণ কি করব? ধরে নেব। ওকে? একটা সহজ এক্সাম্পল নিই। এ একটি কাজ 20 দিনে করতে পারে। কমন এক্সাম্পল। বি একটি কাজ 25 দিনে করতে পারে। ওকে? এখানে আমরা কি করব? কাজের পরিমাণটা ধরে নেব। এখন কি ধরব? এইটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কি ধরব? এটা ক্লিয়ার করতে হবে। কাজের পরিমাণটাকে কি ধরব? তোমরাই বলো। সবার কাছে শোনা যাচ্ছে? বেশ, 20 আর 25 এর এলসিএম কত হয়? 100। কাজের পরিমাণ ধরে নেব। ও একটা কথা বলেছে, এলসিএম নিয়ে নি। খুব ভালো কথা। এলসিএম ছাড়া কি আমি আর কিছু নিতে পারি না? উত্তর হবে হ্যাঁ। আমি যা খুশি কাজের পরিমাণ ধরতে পারি আমার ইচ্ছে মতো। আমি যা খুশি ধরতে পারি। আমি কাজের পরিমাণকে ধরতে পারি, যে ধরো 1000টি 1000টি পেন তৈরি করতে হবে। ধরতেই পারি আমার ইচ্ছে মতো কাজের পরিমাণ। এই 1000টি পেন এ 20 দিনে তৈরি করে দেয়, বি 25 দিনে তৈরি করে দেয়। এখন 1000টি পেন না ধরে আমি 1000 একক হিসেবেও ধরতে পারি। সাধারণত এরকম ভাবেই ধরা হয়, 1000 একক। কিন্তু তোমার ইচ্ছে মতো তুমি 1000টি পেনও ধরে নিতে পারো। এখন যদি আমরা 1000টি পেন বা 1000 একক কাজ ধরি, তাহলে এর এফিসিয়েন্সি কি আসছে, বি এর এফিসিয়েন্সি কি আসছে, এটা আমাকে বলো। হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি? বলো। এ 1000টি জিনিস এ 20 দিনে করতে পারে, মানে একদিনে 50, 1000/20। আর এইখানে আসছে 1000/25, মানে 40। তাই তো? সবাই কনফার্ম ইয়েস অর নো? তাহলে আমরা যদি কাজটাকে 1000টি পেন বা 1000 একক ধরে নিই, সেক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সি আসছে 50 আর 40। এবারে অনেকে বলবে, স্যার এটা তো ভুল করলেন, এরকম তো হয় না, আমরা তো এরকম ভাবে করিনি অঙ্ক। একদমই ভুল ধারণা। হতেই পারে এফিসিয়েন্সি 50-40 হতেই পারে, কোনো প্রবলেম নেই। এবার আমার ইচ্ছে হচ্ছে না, আমি ধরবো হচ্ছে 1 একক কাজ বা 1 অংশ কাজ, যেরকম ওই ভগ্নাংশে ধরি না, পুরো কাজ 1 অংশ। তো আমার ইচ্ছে হচ্ছে আমি 1 অংশ কাজ ধরবো। এবার বলো তো, হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি? এ 20 দিনে 1 অংশ করে। ভেরি গুড। এ যদি 20 দিনে 1 অংশ কাজ করে, তাহলে একদিনে ও 1-এর 20 অংশ কাজ করবে। বি যদি 20 দিনে, সরি, বি যদি 25 দিনে 1 অংশ কাজ করে, তাহলে বি একদিনে 1-এর 25 অংশ কাজ করবে। 1-এর 25 অংশ পার দিন আমরা বলতে পারি ইচ্ছে করলে।
ইচ্ছে করলে নাও কিছু বলতে পারি। নাম্বারটা ইম্পর্টেন্ট আমাদের কাছে, এককটা ইম্পর্টেন্ট নয়। দেখবে এই ধরনের ধরা ব্যাপারটাই, এক অংশ কাজ ধরা, এটা তোমরা যদি লক্ষ্য করে দেখো ম্যাক্সিমাম বইগুলোতে এইভাবেই সমাধান করা থাকে। ঠিক আছে, এক অংশ ধরে। এবার কারো মনে হলো না এক অংশ আমরা ধরবো না, আমার মনে হচ্ছে যে বেটার পুরো কাজটাকে 100% ওয়ার্ক ধরে নিই। 100% ওয়ার্ক, 100% কাজ করতে হবে। আমরা কোনো জিনিস পুরো বললে 100% বলি। তাহলে এ যদি 20 দিনে 100% করে, এ একদিনে কত পার্সেন্ট করবে? দ্যাট ইজ মাই কোশ্চেন। 5%। তাহলে সেক্ষেত্রে এর এফিসিয়েন্সি আসছে 5% পার ডে, বি এর এফিসিয়েন্সি আসছে 4% পার ডে। ওকে, এটাও খুব ভালো একটা অ্যাপ্রোচ 100% ধরা। অনেক অঙ্ক আছে আমরা এই 100% ধরব, তোমরা দেখতে পাবে পরবর্তীকালে 100% ধরলে অঙ্কটা করতে সুবিধা হবে। কারো মনে হলো যে না চলো আমরা এক কাজ করি, 200 একক কাজ ধরে নিই। 200 একক যা খুশি ধরতে পারি তো, 200 একক ধরতেও প্রবলেম নেই। 200 একক ধরলে এফিসিয়েন্সি কি কি আসছে? এর এফিসিয়েন্সি আসছে 10 একক, আর বি এর এফিসিয়েন্সি আসছে কত আসছে গো? 8 একক নাকি? 8 একক। বাট কম্পিটিটিভ এক্সামের জায়গায় বলা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ কি, সেটা আমরা দেখবো। তবে তার আগে আমরা একটুখানি এটা বোঝার চেষ্টা করি। সব থেকে বড় কথা হচ্ছে যে এফিসিয়েন্সি বিভিন্ন, একই অঙ্ক, দেখো সেম অঙ্ক, একটাই অঙ্ক দিয়েছি, বিভিন্ন রকম এফিসিয়েন্সির মান আসছে। বাট একটা জিনিস আমরা আশা করি বুঝতে পারছি যে এফিসিয়েন্সির মান ডিপেন্ড করে কিসের ওপর? যদি জিজ্ঞাসা করি এফিসিয়েন্সির মান কিসের ওপর ডিপেন্ড করে? এফিসিয়েন্সির মান যেটা আসবে এটা কিসের ওপর ডিপেন্ড করে? টোটাল ওয়ার্ক তুমি কি ধরছো তার উপর। বোঝা গেছে? হ্যাঁ কি না? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এই জায়গাটা যদি কেউ বুঝতে না পারে, তখন তারা এই ধরনের কথাবার্তা বলবে, স্যার কেন আপনি এলসিএম ধরলেন না মোট কাজ? আরে এলসিএম ধরলে এফিসিয়েন্সির মান একরকম আসবে, যদি আমরা এলসিএম এর বদলে অন্য কিছু ধরি তাহলে এফিসিয়েন্সির মান অন্যরকম আসবে। দ্যাটস অল, আর কিছু নয়। এফিসিয়েন্সির মান টোটাল ওয়ার্কের ওপর ডিপেন্ড করে, নির্ভর করে। আশা করি আজকের পর এই ধরনের কনফিউশন মনের মধ্যে আর থাকবে না, যে টোটাল ওয়ার্ক হিসেবে সবসময় আমরা এলসিএম ধরবো, এই ধারণা এবার ভুলে যেতে হবে। সবসময় এলসিএম ধরার কোনো মানে হয় না, অঙ্কের বেসিসে আমরা অন্য কিছুও ধরতে পারি। ওকে, চলো নেক্সট। এরপর যেমন ধরো, আমি কেন এই কথাগুলো বারবার বলছি ভালো করে দেখো, তোমরা বেসিক্যালি অনেকের থেকে অ্যাডভান্টেজ মানে এগিয়ে থাকবে কিছুটা হলেও। এ একটি কাজ 50 দিনে করতে পারে। ওকে, বি একটি কাজ, বি একটি কাজ আহ, ধরো 80 দিনে করতে পারে। ওকে, ধরো 80 দিনে করতে পারে। চলো, এ একটি কাজ 60 দিনে করতে পারে, আর বি একটি কাজ 80 দিনে করতে পারে। ঠিক আছে, এ একটি কাজ 60 দিনে করতে পারে, বি একটি কাজ 80 দিনে করতে পারে। ম্যাক্সিমাম লোকজন কি করবে? টোটাল ওয়ার্ক হিসাবে এদের এলসিএম নেবে। 60 আর 80-র এলসিএম কি হয়? তখন এলসিএম নির্ণয় করবে। কিন্তু আমি যদি এক ঝলক দেখে, যাই হোক না কেন 60 আর 80-র এলসিএম 240 হয়। এখন আমি যদি এক ঝলক দেখে আমাদের মাথায় আসছে যে 60 আর 80 দিয়ে গুণ যায় এরকম একটা সংখ্যা হচ্ছে 480, ফটাক করে ধরে নিলাম, তাহলে কি ভুল করা হলো? তাহলে কি ভুল করা হলো? একদমই ভুল করা হলো না। কাজকে আমরা যা খুশি ধরতে পারি, এবং আমরা যা ধরবো তার উপর বেস করে এফিসিয়েন্সি ডিসাইড হবে, এবং সেই অনুযায়ী অঙ্কের উত্তর বেরোবে। কোনোটাতেই ভুল উত্তর বেরোবে না, সবকটাতেই সেম একই উত্তর বেরোবে। মাথায় ঢোকাতে পেরেছি? আচ্ছা,
এরপরে আমরা দেখলাম যে এফিসিয়েন্সি তাহলে ডিপেন্ড করছে যে আমি টোটাল ওয়ার্ক কি ধরছি তার উপর, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা এফিসিয়েন্সি যদি এই যে বিভিন্ন ধরনের এফিসিয়েন্সি বেরিয়েছে এদের আমরা অনুপাতগুলো দেখার চেষ্টা করি। 50 আর 40 অনুপাত কত? স্যার 5:4। ওকে, 1/20 আর 1/25 অনুপাত কত? কে বলবে? 1/20 আর 1/25, হ্যাঁ বলো। 5:4ই হবে। 1/20 আর 1/25 এলসিএম তোমরা নাও, 100 দিয়ে গুণ করে দাও দুটোকে, 5:4ই পাবে। 5:4। আমি যদি জিজ্ঞাসা করি 5% আর 4% রেশিও কত? 5:4। ওকে, 10 আর 8 রেশিও কত? 5:4। অ্যাকচুয়ালি 5:4 ইজ দ্য মিনিমাম পসিবল নাম্বার। সব থেকে ছোট নাম্বার যেটা হতে পারে, বাকি সব কাটাকুটি করে দেওয়ার পর 50 আর 40 জায়গায় যদি এখন 500 আর 400 আসতো, কাটাকুটি করে দেওয়ার পর দ্যাট ইজ দ্য মিনিমাম পসিবল ভ্যালু যেটা আসতে পারে, দ্যাট ইজ 5:4। এটাকে আমরা রেশিও বলি। আর এই কারণের জন্যই আমরা ম্যাক্সিমাম অঙ্ক রেশিওতে করা পছন্দ করি, কারণ ক্যালকুলেশন পার্টটা একটু ছোট হবে এইটা ভেবে। ঠিক আছে, ক্যালকুলেশন পার্টটা ছোট হবে। তো রেশিও আমরা দেখতে পাচ্ছি 5:4, 5:4, 5:4 প্রত্যেকটা জায়গাতে। এবার তোমাকে বলছি যে 5:4 ইজ দ্য মিনিমাম পসিবল ভ্যালু অফ এফিসিয়েন্সি। আর যদি আমরা এফিসিয়েন্সিতে এই মিনিমাম পসিবল ভ্যালু রাখতাম, তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেকই ছোট হতো, অনেকটাই ছোট হতো দেন 50-40 নিয়ে ক্যালকুলেশন করা, দেন 10-8 নিয়ে ক্যালকুলেশন করা, দেন 1/20, 1/25 নিয়ে ক্যালকুলেশন করা। এগুলোর থেকে বেশ কিছুটা ছোট ক্যালকুলেশন হতো যদি আমাদের এফিসিয়েন্সিটা 5:4 হয়, মানে এটার অনুপাত হয়। যদিও সবকটা এফিসিয়েন্সির অনুপাত 5:4ই পাচ্ছি। এবার আমাদের ওই অ্যাপ্রোচটা যেটাকে বলা হয় এলসিএম নিয়ে নেওয়া টোটাল ওয়ার্ক হিসেবে। কার কার এলসিএম? 20 আর 25। 20 আর 25 এলসিএম কত? 100। নাও আমরা যদি টোটাল ওয়ার্ককে 100 ধরি, হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি অফ এ অ্যান্ড হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি অফ বি? বলো। 20, 5, 25, 4। এবং তুমি যদি লক্ষ্য করে দেখো আমাদের এলসিএম নিলে একটা সুবিধা হয়েছে। কি সুবিধা হয়েছে কে বলবে আমাকে? এলসিএম নেওয়ার ফলে একটা সুবিধা হলো। কি সুবিধা হলো? এলসিএম নেওয়ার ফলে এটাই সুবিধা হলো যে আমাদের যে মিনিমাম পসিবল ক্যালকুলেশন দরকার ছিল এফিসিয়েন্সি রেশিও নেওয়ার জন্য, 5:4 নেওয়ার জন্য, ঠিক সেই ভ্যালুটাই এফিসিয়েন্সি হিসেবে চলে এসেছে। এবার তোমরাই বলো যে এই অ্যাপ্রোচগুলোর মধ্যে কোনটাকে টোটাল ওয়ার্ক হিসেবে ধরাটা বেটার তোমাদের মনে হয়? অবশ্যই মনে রাখতে হবে এলসিএমটা হচ্ছে সব থেকে বেস্ট মেথড টোটাল ওয়ার্ক হিসেবে ধরাটা, তাহলে মিনিমাম পসিবল ক্যালকুলেশন হবে। বাকিগুলোতেও উত্তর বেরোবে, সেমই উত্তর বেরোবে, কিন্তু এলসিএম এ মিনিমাম পসিবল ক্যালকুলেশন হতে পারে। সবার মাথায় ঢুকেছে হ্যাঁ কি না এত দূর অব্দি যা যা বললাম? এবার আমি একটা জায়গা তোমাদেরকে বলার চেষ্টা করব, ভালো করে সবাই শুনুন। আমরা কি আমাদেরকে আমি একটু আগেই বললাম তোমাদেরকে যে এ একটি কাজ 10 দিনে করে, বি একটি কাজ 20 দিনে করে, এ আর বি কত দিনে করবে একসাথে? নাও আমি তোমাকে বললাম যখন কাজের উল্লেখ থাকে না তোমাকে কাজ সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসাও করে না। যখন কাজের উল্লেখ থাকে না তোমাকে সময় সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করে যে এ যদি 10 দিনে করে, বি যদি 20 দিনে করে, এ প্লাস বি কত দিনে করবে। সময় সংক্রান্ত প্রশ্নই জিজ্ঞাসা করবে। তাহলে আমার কাছে বক্তব্য যে আমরা টোটাল ওয়ার্ক কিছু না ধরে কি উত্তর বের করতে পারি? টোটাল ওয়ার্ক কিছু না ধরে কি এফিসিয়েন্সি বের করতে পারবো? তোমরাই বলো আমাকে। আমরা টোটাল ওয়ার্ক কিছু ধরবই না, তাহলেও কি আমরা এফিসিয়েন্সি বের করতে পারবো? পসিবল হবে আমাদের জন্য? যেমন আমি দুটো এক্সাম্পল নিচ্ছি। এ একটি কাজ 20 দিনে করে, বি একটি কাজ
চলো 20 দিনে না করে, আমি 20 দিনে না করে এ একটি কাজ 34 দিনে করে, বি একটি কাজ 51 দিনে করে। ওকে, আরেকটা এক্সাম্পল নিচ্ছি। এ, বি, সি তিনজন ব্যক্তি আছে। এ একটি কাজ 20 দিনে করে, বি একটি কাজ 30 দিনে করে, আর সি একটি কাজ 50 দিনে করে। না, আমরা টোটাল ওয়ার্ক কিছু ধরবো না, বাট এফিসিয়েন্সি বের করব কিভাবে? কেউ বলতে পারবে আমাকে? কেউ পারবে না? লিপিকা? ওটা এফিসিয়েন্সি বাবু? আমার তো মনে হয় না ওটা এফিসিয়েন্সি নয় বাবু। চলো, এফিসিয়েন্সি। দেখো, এ একটি কাজ 34 দিনে করতে পারে, বি একটি কাজ 51 দিনে করতে পারে। দিন সংখ্যার রেশিও কত? হোয়াট ইজ দ্য রেশিও অফ দিন সংখ্যা? বলো। 34 আর 51 অনুপাত কত? 17 দিয়ে 34 2:3। তাহলে এফিসিয়েন্সির অনুপাত হবে ঠিক উল্টোটা, 3:2। আর এফিসিয়েন্সি যদি অনুপাতে আসে আমাদের কোনো প্রবলেম নেই, আমরা এফিসিয়েন্সি অনুপাতে রাখতেই পারি। আমরা বলতেই পারি এ একদিনে 3 একক কাজ করে, বি একদিনে 2 একক কাজ করে। কারণ আমরা এর আগে দেখে নিয়েছি যে অনুপাতের টার্মগুলোই অ্যাকচুয়ালি এলসিএম নেওয়ার পরেও এফিসিয়েন্সি হিসেবে আসে। তো অনুপাতে থাকাও যা, আর আমাদের অনুপাত নিয়ে আমাদের ক্যালকুলেশন হয়ে যায়। আশা করি সবাইকে বোঝাতে পারলাম যে তাহলে আমরা এখানে কি শিখলাম, যে দিন সংখ্যার সাথে এফিসিয়েন্সি উল্টো সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক বলা হয়। কি বলা হয়? ব্যস্ত সম্পর্ক। ওকে, এবার এবার এই প্রশ্নটার ক্ষেত্রে এফিসিয়েন্সি কি হবে তোমরা আমাকে জানাও তো। এ, বি, সি 20 দিন, 30 দিন, 50। বাকিরা কি বলছো? 15-10 হবে? কুশালি কি হবে? ভেরি গুড। দিন সংখ্যার অনুপাত 2:3:5। এবারে কেউ যদি এফিসিয়েন্সি 5:3:2 করে দেয় তাহলে ভুল হয়ে যাবে। আমি বারবার এই কথাগুলো বলে আসছি, তো এই ধরনের ভুল একদমই করবে না। উল্টো সম্পর্ক মানে তিনটের ক্ষেত্রে রেশিও টার্মগুলোকে উল্টো দেওয়া বোঝায় না। আমরা রেশিওতেও এই কথাগুলো বারবার আমি ইউজ করেছিলাম। দুটোর ক্ষেত্রে উল্টে দিলে কোনো প্রবলেম হয় না, বা দুটোর বেশি হয়ে গেলে উল্টো দিলে প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে হয়তো সেম উত্তর পেয়ে যেতে পারো, বাট সেটা খুব রেয়ার কেসে, ম্যাক্সিমাম কেসেই পাবে না। উল্টো সম্পর্ক মানে এই রেশিও টার্মগুলোকে উল্টে দাও, ভগ্নাংশ বানিয়ে দাও। এই অনুপাত অ্যাকচুয়ালি হবে, বাট এটা নিয়ে ক্যালকুলেশন করতে অসুবিধা হবে, তাই এটাকে পূর্ণ সংখ্যায় পরিণত করে নাও। পূর্ণ সংখ্যায় কি করে কনভার্ট করতে হয়? কিছু একটা গুণ করলেই হয়ে যাবে। কি গুণ করব? এই নিচের পদগুলোর লসাগু। 2, 3, 5-এর লসাগু কত? 30। 30 দিয়ে গুণ করে দাও সবার সাথে। রেশিওর প্রত্যেকটা টার্মের সাথে 30 গুণ করতে কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই। 30 দিয়ে গুণ করলে প্রথমটা আসছে 15, দ্বিতীয়টা আসছে 10 এবং তৃতীয়টা আসছে 6। 15, 10, 6 is the efficiency. ওকে, 15, 10, 6 is the efficiency. তোমরা যদি লসাগু ধরেও করতে এই একই জিনিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে টোটাল ওয়ার্ক কিছু না ধরে এফিসিয়েন্সি বের করার নিয়ম। এই মোটামুটি আমাদের বেসিক জায়গা, যেটা আমাদের মাথায় অবশ্যই থাকতে হবে। ওকে, এবার চলো এই বেসিক জায়গার ওপর বেশ কিছু অঙ্ক আছে, আমরা করার চেষ্টা করি। ওকে, তবে একটা ফর্মুলা আমি এখানে বলে দিতে চাই, তোমরা ইচ্ছে করলে মনে রাখতে পারো, তবে আমি প্রেফার করব না ফর্মুলা মনে রাখো। কারণ ফর্মুলা মনে রাখা মানে এক্সট্রা একটা বার্ডেন। এমনিতেই পরীক্ষা এত কিছু মনে রাখতে হয়, তো ফর্মুলা মনে রেখে
পরীক্ষার হলে তুমি আদৌ কতটা নামাতে পারবে আমি জানি না। তবু আমার কর্তব্য একটা দুটো ফর্মুলা বলে দেওয়া। এ একটি কাজ যদি এক্স দিনে করতে পারে, বি একটি কাজ যদি ওয়াই দিনে করতে পারে, দুজনে মিলে কত দিনে করবে? এ প্লাস বি দুজনে মিলে কত দিনে করবে? বলতে পারবে? দুজনে মিলে মনে রাখতে হবে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। 2xy কোত্থেকে আসতে পাবো? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এই ফর্মুলাটা অনেক জায়গাতেই দেখো, অনেক জায়গাতে 2 থাকে। টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে এভারেজ স্পিডে মনে করে দেখো 2 ছিল, তো এখানে 2 নেই। ওকে, প্রথম কথা। তো গুলিয়ে ফেলো না, এই কারণেই ফর্মুলা আমি ইউজ করি না সাধারণত। এ একটি কাজ যদি এক্স দিনে করে, বি একটি কাজ যদি ওয়াই দিনে করে, সি একটি কাজ যদি জেড দিনে করে, তাহলে এ প্লাস বি প্লাস সি কত দিনে করবে? তো মনে রাখতে হবে এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স প্লাস জেড এক্স এত দিনে করবে। মাথায় ঢুকেছে সবার, হ্যাঁ কি না? চলো এবার আমরা অঙ্কের মধ্যে প্রবেশ করি। এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 72 ডেজ। মানে এ আর বি দুজনে মিলে 72 দিনে করে, বি অ্যান্ড সি 120 দিনে করে, এ অ্যান্ড সি 90 দিনে করে। তিনজনে মিলে কত দিনে করবে? ভেরি বেসিক টাইপের অঙ্ক। তো আমি একটা অঙ্ক করিয়ে দেখিয়ে দিতে চাই। এই অঙ্কটা তোমাদের অ্যাপ্রোচটা কিরকম ভাবে হবে আমি বলে দিচ্ছি। এ এবং বি একটি কাজ 72 দিনে করে, তো আমরা এইভাবে লিখবো এ প্লাস বি কাজটা করে কত দিনে? 72 দিনে। এভাবে লিখবো। বি প্লাস সি কাজটা করে কত দিনে? 120 দিনে। এ প্লাস সি কাজটা করে কত দিনে? 90 দিনে। টোটাল ওয়ার্ক ধরে নেবো এদের এলসিএম, কারণ আমি বলেছি লসাগু ইজ দ্য স্মলেস্ট পসিবল ক্যালকুলেশন। লসাগু যদি ধরি, এদের লসাগু কত আসছে গো? 360 আসবে, 360, 360 সম্ভবত। 360 হলে এ প্লাস বি 72 দিনে যদি 360 করে, একদিনে করবে 5 একক। এই একদিনে যেটা করে দ্যাট ইজ এফিসিয়েন্সি। এইভাবে রিপ্রেজেন্ট করলে এখানে আমরা এফিসিয়েন্সি লিখবো, এখানে আমাদের টোটাল ওয়ার্কটা থাকবে, কতটা কাজ করতে হবে, আর এখানে আমরা লিখবো দিন সংখ্যা। ওকে, এগুলো তোমরা জানো অলমোস্ট সবাই। নাও বি প্লাস, আচ্ছা এই যে এফিসিয়েন্সি 5 বেরোলো, এটা কার এফিসিয়েন্সি? এটা এ প্লাস বি এর এফিসিয়েন্সি, নট এর এফিসিয়েন্সি। এগুলো একটু খেয়াল করবে যখন অঙ্কগুলো করবে। দিস ইজ এ প্লাস বি এর এফিসিয়েন্সি। এখানে 3 একক আসবে বি প্লাস সি এর এফিসিয়েন্সি, এবং এখানে 4 একক আসবে এ প্লাস সি এর এফিসিয়েন্সি। এবারে আমরা সোজাসুজি চলে যাব যে কি জানতে চেয়েছে, তিনজনে মিলে কত দিনে কাজ করবে। আমাদের মোট কাজ করতে হবে 360 একক। কত দিনে কাজটা হবে এটা বলার জন্য তিনজনে মিলে কত দিনে, কে কে? তিনজন, এ প্লাস বি প্লাস, কত দিনে কাজটা শেষ হবে এটা বলার জন্য টোটাল ওয়ার্কটা 360 করতে হবে। 360 খানা ধরো চেয়ার বানাতে হবে। তো প্রত্যেকের এফিসিয়েন্সি কত কত সেটা আমাদের দেখে নিতে হবে। আমরা এফিসিয়েন্সি গুলোকে স্মল লেটার দিয়ে চিহ্নিত করব, স্মল এ, স্মল বি, স্মল সি। মানে আমি বলতে চাইছি এ এর এফিসিয়েন্সি চাই, বি এর এফিসিয়েন্সি চাই, সি এর এফিসিয়েন্সি চাই। তিনজনের এফিসিয়েন্সি, কারণ যেহেতু তিনজনে মিলে করবে তাই তিনজনের এফিসিয়েন্সি যোগ করব, আর ওইটা দাঁড়াবে তিনজনের একদিনে করা কাজ। আর 360 একক কাজ করতে যে টাইমটা লাগবে দ্যাট ইজ 360 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে আমাদের দরকার দ্য ভ্যালু অফ এ প্লাস বি প্লাস সি। কি করে বের করবো? একটু আইডিয়া দাও তো, এ প্লাস বি প্লাস সি কি করে বেরোবে? ভেরি গুড। এই সব কটাকে যদি একসাথে আমরা যোগ করে দিই, এটা খুবই ভালো একটা অ্যাপ্রোচ। এই প্রশ্নটার জন্য এই অ্যাপ্রোচটাই কাজ করে, মানে এই প্রশ্নটা দেওয়ার অর্থই এটা। এই সব কটাকে যোগ করে নাও। যোগ করলে দুটো এ যোগ হবে মানে 2a আসবে, দুটো বি যোগ হবে মানে 2b আসবে, এবং দুটো সি যোগ হবে মানে 2c আসবে। ওকে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে। অ্যান্ড এইদিকে সংখ্যাগুলোর এফিসিয়েন্সি যোগফল আছে 5 3 8 4 12। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি যদি 12 হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি আসবে 6।
ব্যাস আমরা এখানে মানটা পুট করে দেবো, 60 দিনে কাজটা শেষ হয়ে যাবে। ওকে, এইটা হচ্ছে এই ধরনের প্রশ্নের অ্যাপ্রোচ, এবং এইভাবে আমরা প্রত্যেকটা প্রশ্ন সলভ করব। আচ্ছা, এই যে টাইপটা দেখতে পাচ্ছি a প্লাস বি বি প্লাস সি এ প্লাস সি, এই টাইপটা থেকে আরো একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, সেটা আমি বলে দিই। সেটা কি? এইখানে যেমন বলা হয়েছে তিনজনে মিলে কত দিনে কাজটা করতে পারবে, কিন্তু এখানে যদি বলতো যে এ একা কত দিনে করতে পারবে, তাহলে আমাদের শুধু এর এফিসিয়েন্সিটা দরকার হতো। আমাদের তিনজনের এফিসিয়েন্সি আমরা ইজিলি বের করে নিলাম, কিন্তু যদি বলতো যে শুধু এর এফিসিয়েন্সি কত, অথবা শুধু বি এর এফিসিয়েন্সি যদি দরকার হয়, অথবা শুধু সি এর এফিসিয়েন্সি যদি দরকার হয়, তখন কি করবে? তো বলতে পারবে তখন কি করবে? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে টোটাল এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি আমি জানি। এখান থেকে শুধু যদি বি প্লাস সিটা বাদ দিয়ে দিই, বি প্লাস সি 3 দেখতে পাচ্ছি, বাদ দিয়ে দিলে এরটা পেয়ে যাব। একই রকম ভাবে টোটালটা থেকে যদি এ প্লাস সিটা বাদ দিয়ে দিই, তাহলে বি পেয়ে যাব। একই রকম ভাবে টোটালটা থেকে যদি এ প্লাস বিটা বাদ দিয়ে দিই, তাহলে সি পেয়ে যাব। তাহলে এইভাবে আমাদের এই প্যাটার্নের অঙ্কটার জন্য যদি আলাদা আলাদা এফিসিয়েন্সি দরকার হয় প্রত্যেকটা লোকের, বা ধরো দুটো লোকের দরকার হলো, সেক্ষেত্রে আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, নেক্সট। এ 4 ঘন্টার মধ্যে একটি কাজ করতে পারে, বি এবং সি 3 ঘন্টার মধ্যে, এ এবং সি 2 ঘন্টার মধ্যে, বি একা কতদিনে কাজ করতে পারো? পারো। কিভাবে করব? এ 4 ঘন্টার মধ্যে, এখানে ঘন্টা বলেছে, এ 4 ঘন্টা, বি আর সি 3 ঘন্টা, বি প্লাস সি 3, অ্যান্ড এ প্লাস সি 2। এখন এদের এলসিএম নিতে পারি ইচ্ছে করলে, অথবা আমরা অন্য কোনো যা খুশি সংখ্যা ধরে নিতে পারি। আমার ইচ্ছে হলো আমি 24 ধরবো টোটাল ওয়ার্ক। তোমরা লসাগু ধরতে পারো, আমার ইচ্ছে হলো আমি 24 ধরবো। ধরলাম। ধরলে এর এফিসিয়েন্সি কত বেরোচ্ছে বলো? ধরলে এর এফিসিয়েন্সি কত বেরোচ্ছে? 6 বেরোচ্ছে। 24 ধরলে, 24 ধরলে বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত বেরোচ্ছে? 8 বেরোচ্ছে। 24 ধরলে এ প্লাস সি এর এফিসিয়েন্সি কত বেরোচ্ছে? 12 বেরোচ্ছে। আচ্ছা, আমার দরকার কি? শুধু বি একা কত দিনে করতে পারে, মানে অনলি বি এর এফিসিয়েন্সি দরকার। কিভাবে করব? করার অনেক উপায় আছে। এ প্লাস সি আছে টোটাল 12, কিন্তু এ একা হচ্ছে 6। তাহলে এ যদি বাদ দিয়ে দিই, সিও হবে 6। হ্যাঁ কি না? এ প্লাস বি টোটাল 12, এ একাই হচ্ছে 6। ঠিক আছে, এ একাই হচ্ছে 6। তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে? 6। সি এর এফিসিয়েন্সিটা যদি এখানে পুট করে দিই, কারণ সি এর এফিসিয়েন্সি 6, তাহলে বি এর এফিসিয়েন্সি হবে 2। সবাই বুঝতে পারলে? হ্যাঁ কি না? বি এর এফিসিয়েন্সি হবে 2। তাহলে বি এর এফিসিয়েন্সি 2 পেয়ে গেলাম। টোটাল ওয়ার্ক কত? 24। টোটাল ওয়ার্ক 2, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে 24/2 দিন সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে, দ্যাট ইজ 12 ঘন্টা। তোমরা অনেকে যেটা করেছো হয়তো 24কে 12 ধরেছো, তাই তো? হ্যাঁ কি না? টোটাল ওয়ার্ককে সেভাবেও বেরোতে পারে, কোনো অসুবিধা নেই। এ এবং বি একসাথে 8 দিনে, এবং বি এবং সি একসাথে 12 দিনে একটি কাজ করতে পারে। তিনজনে মিলে 6 দিনের মধ্যে করতে পারে। এ এবং সি একসাথে কত দিনের মধ্যে কাজ করবে? করো সবাই।
এ প্লাস বি 8, বি প্লাস সি 12 এবং তিনজনে মিলে মানে এ প্লাস বি প্লাস সি 6। টোটাল ওয়ার্ক এদের লসাগু ধরতে পারো বা যা খুশি ধরতে পারো, টোটাল ওয়ার্ক আমি 24 ধরে নিলাম, 24ই এদের যদিও লসাগু। তাহলে 8, 24, 3 আসছে। এ প্লাস বি এফিসিয়েন্সি আসছে 3, আর 2 আসছে তোমার বি প্লাস সি এর এফিসিয়েন্সি, আর 6, 4 4 আসছে তোমার এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি। আচ্ছা, এ প্লাস বি এর এফিসিয়েন্সিটাকে যদি এটা থেকে বাদ দিয়ে দিই তাহলে সি এর এফিসিয়েন্সি পেয়ে যাবো। এ প্লাস বি এর টোটাল মিলে 3 আসছে, এটা 4, তার মানে সি এর এফিসিয়েন্সি 1। সি এর এফিসিয়েন্সিটা যদি 1 এখানে পুট করে দিই তাহলে বি এর এফিসিয়েন্সি আসবে কত? 1। এ আর সি একসাথে কতদিনে করতে পারবে, দ্যাট ইজ আওয়ার কোশ্চেন। আচ্ছা, আমার এ এর এফিসিয়েন্সিটাও দরকার। এই 1 মানটা যদি আমি এখানে পুট করে দিই বি এর জায়গায়, তাহলে এ আসছে কত? 2। টোটাল ওয়ার্ক 24 করবে এ প্লাস সি, তাহলে 24 ডিভাইডেড বাই এর এফিসিয়েন্সি 2 দেখতে পাচ্ছি, আর সি এর এফিসিয়েন্সি 1 দেখতে পাচ্ছি। 8 দিন টাইম লাগবে। চলো বলো। আচ্ছা, এই অঙ্কটা টোটাল ওয়ার্কে কি ধরাটা বেটার তোমাদের মনে হয়? টোটাল ওয়ার্কে কি ধরাটা ভালো? টোটাল ওয়ার্কে আমার মনে হয় এক অংশ ধরা ভালো। ওকে, কারণ এখানে যেহেতু অংশই চেয়েছে। রাহুল ক্যান ডু এ ওয়ার্ক ইন 36 ডে, মানে রাহুল এক অংশ 36 দিনে করে, তাহলে রাহুল এর এফিসিয়েন্সি বা একদিনে করে 1 এর 36 অংশ, আর বাবুল একদিনে করে 1 এর 32 অংশ। ইফ দে ওয়ার্ক অন ইট টুগেদার ফর 12 ডেজ, দুজনে যদি একসাথে করে একদিনে এটা করবে আর 12 দিনে করবে ইন্টু 12, তাহলে কত অংশ কাজ হবে আগে দেখে নিই। কত অংশ কাজ হবে? 12/36 প্লাস 12/32 মানে 1/3, আর এদিকে আসছে 4 3 3/8 সমান 24, 8, 17/24 অংশ কাজ হয়ে গেছে। বাকি লেফট 1 মাইনাস 17/24, 7/24 অংশ। ঠিক আছে, অথবা তোমরা টোটাল ওয়ার্ক অন্য কিছু ধরেও করতে পারো, সেটাও দেখতে পারো। আচ্ছা, যখন এই ধরনের ডেটা দেবে তখন কি করবে? ঠিক আছে, তখন করার অনেক কিছু আছে, ভালো করে সবাই বুঝবে। আমাদের এফিসিয়েন্সি দরকার, তাই তো? এফিসিয়েন্সি বের করার বহু নিয়ম আছে। এই কথাটা আমি একটুখানি বোঝাই। ধরো সাপোজ বলল যে
এ একটি কাজ, এ একটি কাজের 1/4 অংশ 20 দিনে করতে পারে। ওকে? অ্যান্ড বি একটি কাজের 1/2 অংশ 30 দিনে করতে পারে। ওকে? প্রশ্ন হচ্ছে যে এ আর বি এর এফিসিয়েন্সি কত? রেশিও কত বলো জাস্ট? এফিসিয়েন্সির আলাদা আলাদা মানও আসতে পারে, তোমরা যেরকম ভাবে কাজ ধরবে সেরকম ভাবে আসতে পারে, বাট রেশিওটা কি হবে? এটা আমার কাছে প্রশ্ন। এটা করার সাধারণ নিয়ম হচ্ছে এটা, যে এ যদি 1/4 অংশ 20 দিনে করে, এক অংশ কত দিনে করবে দেখে নেওয়া, বা এ পুরো কাজ কত দিনে করবে, এ পুরো কাজ কত দিনে করবে। তাহলে সিম্পল নিয়ম হচ্ছে এই 4 20 সাথে গুণ করে দেওয়া। 1/4 অংশ যদি 20 দিনে করে, তাহলে এক অংশ করবে 4 × 20 80। কিন্তু হঠাৎ করে কালকে এরকম দিল যে 2/3 অংশ 14 দিনে করে, তাহলে এক অংশ কত দিনে করবে? তাহলে নিয়ম হচ্ছে যে এটাকে উল্টে এর সাথে গুণ করে দেওয়া, মানে 14 × 3/2, মানে 21 দিনে করবে। সবাইকে বোঝাতে পারলাম? তাহলে এ যদি 1/4 অংশ 20 দিনে করে, এ পুরো কাজ করবে 80 দিনে। বি যদি 1/2 অংশ 30 দিনে করে, পুরো কাজ কত দিনে করবে? 60 দিনে। তো এটাই সব থেকে বেটার অপশন, যে পুরো কাজ কত দিনে করবে এটা দেখে নাও। ঠিক আছে? পুরো কাজ কত দিনে করবে সেটা দেখে নাও। তারপরে কি করো? তারপরে এদের এলসিএম নিয়ে নাও। 80 আর 60 এলসিএম কত? 240। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 3 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4। 3:4 হচ্ছে এ আর বি এর এফিসিয়েন্সির অনুপাত। এখন আমি তোমাদেরকে যে জিনিসটা বোঝাতে চাইছি, সবাই ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবে। এ যদি 1/4 অংশ কাজ 20 দিনে করে, আমার কাছে বক্তব্য হচ্ছে বি 1/2 অংশ 30 দিনে করে, বি 1/4 অংশ কত দিনে করবে? বি যদি 1/2 অংশ 30 দিনে করে, 1/4 অংশ মানে তার হাফ, 1/2 অংশের হাফ, 1/4 অংশ কত দিনে করবে? স্যার 15 দিনে। ভেরি গুড। অর্ধেক দিন লাগবে। তাহলে দেখো, এবার আমরা কেন এটা করলাম? এ যে কাজটা করছে, আমি বি কেও সেই কাজটাই কত দিনে করে সেটা আমরা দেখে নিলাম। আইদার তুমি পুরো কাজের সাপেক্ষে দেখো, অথবা দুজনের কাজটাকে সমান অংশের সাপেক্ষে দেখো। নাও টেক এলসিএম। 15-20 এলসিএম কত? 15-20 এলসিএম হচ্ছে যে তোমার 60। তাহলে এ এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 4। তোমরা যদি দেখো সেম এফিসিয়েন্সি বেরোবে, সেটা তুমি পুরো কাজের সাপেক্ষেই দেখো, অথবা 1/4 অংশ কাজের সাপেক্ষেই দেখো, অথবা 1/2 অংশ কাজের সাপেক্ষেই দেখো। যাই হোক না কেন, তুলনা যখন সমানে করছি, সমানে সমানে করতে হবে, এইটুকু জিনিস মাথায় রাখবে। তবে জেনারেলি পুরো কাজের সাপেক্ষেই আমরা অঙ্কগুলো করব। এরকম হঠাৎ করে 1/4 1/2 এসব ভাববো না, এটা ভাবা মানে আর একটু কমপ্লিকেশন বাড়ানো। তবু আমি তোমাদেরকে শিখিয়ে রাখলাম। ঠিক আছে? ব্যাস, এটুকুই। এবার আমরা এই অঙ্কটায় চলে যাই। এ একটি কাজ 10 দিনে 1/4 অংশ করে। আমি ডাইরেক্ট লিখবো এ পুরো কাজ করে 40 দিনে। বি 20 দিনে 1/3 অংশ করে, মানে বি পুরো কাজ করে 60 দিনে। নাও টোটাল ওয়ার্ক হিসাবে আমরা নিয়ে নেবো এদের এলসিএম। এদের এলসিএম আসছে 20 × 2 = 40, 3 120। এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2। দুজনে মিলে কত দিনে করবে বলেছে? টোটাল ওয়ার্ক 120। এ প্লাস বি কত দিনে করবে? আমি দেখতে পাচ্ছি এ প্লাস বি এর মোট এফিসিয়েন্সি 5, 24 দিনে করবে। সবাই বুঝেছো? বেশ, আজকের লাস্ট অঙ্ক করো।
এর ২ দিনের কাজ বি এর ৩ দিনের কাজের সমান। এ যদি ৮ দিনের মধ্যে একটি কাজ করতে পারে, তাহলে বি কাজটি শেষ করতে কতটা সময় নেবে? আর এটা খুব পাতি একটা অঙ্ক। এ যে কাজটা ২ দিনে শেষ করে, বি সেই কাজটা ৩ দিনে শেষ করে। কাজের পরিমাণ বাড়ল। কাজের পরিমাণ যেই বাড়ল, এ সেই কাজটা ৮ দিনে শেষ করছে। মানে ৪ গুণ টাইম নিচ্ছে। তো স্বভাবতই বিও ৪ গুণ টাইম নেবে। ১২ দিন লাগাবে। তাহলে এ যে কাজটা ৮ দিনে করছে, বি সেই কাজটা কত দিনে করবে? ১২ দিন লাগাবে। অপশন বি। অথবা তোমরা এইভাবে একটুখানি চিন্তা ভাবনা করতে পারো, যদি এটাতে কনফিউজিং মনে হয়। যে এর ২ দিনের কাজ বি এর ৩ দিনের কাজের সমান, এই ধরনের যখন ডেটা দেবে, তখন সিম্পল তোমরা এফিসিয়েন্সি দেখে নেবে যে এ এর এফিসিয়েন্সি কত আর বি এর এফিসিয়েন্সি কত। এবং এটা খুব সহজেই লিখতে পারবে। কিভাবে বলো তো? এই ধরনের ডেটা দিলেই এর জায়গায় যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেটা বি এর ঘরে পুট করে দাও। আর বি এর ঘাড়ে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেটা এ এর ঘাড়ে পুট করে দাও। তাহলেই তুমি এফিসিয়েন্সি পেয়ে যাবে। কারণ এটা দিন সংখ্যা লেখা আছে। এফিসিয়েন্সি তার উল্টো হবে। এ এরটা বি এর ঘাড়ে চাপিয়ে দাও, বি এরটা এ এর ঘাড়ে চাপিয়ে দাও। এ যদি ৮ দিনের মধ্যে কাজ শেষ করতে পারে, তাহলে এর এফিসিয়েন্সি কত? ১ দিনে ৩ একক কাজ করে, ৮ দিনে ও করবে ২৪ একক কাজ। তাহলে মোট কাজ ২৪ একক করতে হবে। আর বি কেও যদি ওই ২৪ একক কাজটাই করতে হয়, তাহলে কতদিন সময় লাগবে? ২৪ একক বাই ২ দ্যাট ইজ ১২ দিন টাইম লাগবে। সবাইকে বোঝাতে পারলাম, হ্যাঁ কি না? আজকে এতদূরই থাকলো। তোমরা ভালো করে কালচার করো জিনিসটাকে। বাকি আমরা নেক্সট দিন করব। কালকে আ আশা করছি নেব। যদি নেই তাহলে আমাদের এই টাইম অ্যান্ড ওয়ার্ক পার্টটাই চলবে। আ তার পরের দিন আমরা এর পরের যে অঙ্কের ক্লাসটা থাকবে সেখানে আমরা সিআই এর ওই বাকি পোরশনটা করে নেব। ঠিক আছে? তার আগে পর্যন্ত তোমরা দেখে নেবে। থ্যাংক ইউ।